মাছ মাংসের পাশাপাশি রাজধানীর কাঁচা বাজারও উত্তাপ। পেঁপের কেজিতে সেঞ্চুরি, ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 টাকা, 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। এক মাসে $12 কোটি কমে মোট রিজার্ভ নামল 2,527 কোটি মার্কিন ডলারে। IMF এর মানদণ্ডে $1,983 কোটি। তথ্য বাংলাদেশ ব্যাংকের মিটবে 3 মাসের আমদানি ব্যয়। ঢাকার পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফেরার ইঙ্গিত। এক সপ্তাহে মূলধন বেড়েছে 1200 কোটি টাকা। প্রধান সূচকে যোগ হয়েছে 45 পয়েন্ট। টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে MRT লাইন 6। মাত্র 48 মিনিটে যাওয়া যাবে কমলাপুর। উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে নতুন পথে চলছে সম্ভাব্যতা যাচাই। এবং নরসিংদীতে বড় মৌসুমে ধানের বাম্পার ফলন। জেলা জুড়ে ফসল ঘরে তোলার ব্যস্ততা কৃষকের। 6 উপজেলায় 3,32,000 মেট্রিক টন ধান উৎপাদন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। সঙ্গে আছি আইরিন আয়াত। দামের উত্তাপ রাজধানীর সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে 40 টাকা বেড়ে মিরপুরের শাহ আলী মার্কেটে পেঁপে বিক্রি হচ্ছে 100 টাকায়। চড়া দর পটল, ঢেঁড়স সহ অন্যান্য সবজিও। দাম কমার তালিকায় নেই ব্রয়লার সহ সব ধরনের মুরগি। গত সপ্তাহে ব্রয়লার মুরগি 210 টাকা কেজি বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে 230 টাকায়। সোনালী মুরগির কেজি 400 টাকা। তাপ প্রবাহের কারণে খামারে মুরগি মারা যাচ্ছে, তাই সরবরাহ কমের জন্য দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। ক্রেতার স্বস্তি নেই মাছ বাজারেও। সরবরাহ কমের অজুহাতে কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে প্রায় সব ধরনের মাছ। পাঙ্গাস আর তেলাপিয়া বিক্রি হচ্ছে কেজিতে প্রতি 200 থেকে 220 টাকা। 100 টাকা পেঁপের কেজি চাচ্ছে, তো আসলে এটা আমার মনে হয় না যে এটা কোনো যুক্তিযুক্ত কথা। পেঁপেটা কিন্তু এখন সিজন না, একদমই আনসিজন। এটা শীতের মৌসুমে অনেক গাছ একদম জায়গা ধরে, আর এখন কিন্তু তেমন একটা ধরে না। আমার যে সামর্থ্য আছে, সামর্থ্যের মধ্যে আমি যদি দেখি দাম বেশি, তাহলে আমাকে এখানে হয়তো কাট করতে হবে, কম খেতে হবে। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেটে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, রাজধানীর বাজার পরিস্থিতি আসলে এখনকার যে পরিস্থিতি, কথা বলতে গেলে গরম একদিক থেকে, অন্যদিকে সবজির বাজারে কিন্তু একই রকম। কারণ হচ্ছে যে সপ্তাহের ব্যবধানে যেটা আমরা পেঁপে দেখলাম গত সপ্তাহে 60 থেকে 70 টাকা বা কোথাও কোথাও এর কমেও বিক্রি হয়েছে, তবে সেই সবজির দাম আজকের বাজারে প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। কেননা একেবারে আমরা বলতে পারি যে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁপের দাম। অন্যদিক থেকে অস্বস্তি প্রত্যেকটা সবজির দামে। ঠিক অজুহাত বা হচ্ছে যে ব্যবসায়ীদের যে মন্তব্য, সেটি বলছেন যে গরমের কারণে বাজারে সবজি আসছে কম। এটাই কিন্তু মূল কারণ, যার কারণ হচ্ছে যে বেগুনের কেজি ছুঁয়েছে 100 টাকা, আবার কোনটা বিক্রি হচ্ছে 60 টাকা। অন্যদিক থেকে যেটি গত সপ্তাহে ছিল হচ্ছে প্রায় ভালো মানের বেগুন, সেটি ছিল 70 টাকা, আর একটু কম লো কোয়ালিটি বলতে গেলে সেটি ছিল 50 টাকা। তবে অন্যদিক থেকে শুধুমাত্র যে বেগুন না, করলা, ঢেঁড়স, এরপরে হচ্ছে যে বরবটি, সব কিছু মিলে এখনকার যে সবজির বাজার পরিস্থিতি, কিনতে গেলে গুনতে হবে ক্রেতাকে সর্বোচ্চ 70 টাকা এই পণ্যগুলি। তবে অন্যদিক থেকে বলা যায় যে এখানকার যে বাজার পরিস্থিতি, এই বাজার পরিস্থিতিতে শুধুমাত্র সবজির দাম চড়া হয়েছে তা না, মাছ, মুরগি, এরপর ডিম, এরপর অন্যান্য যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ সব কিছুর দামে কিন্তু আসলে ক্রেতার নাগালের বাইরে। যেমনটি আমরা বলতে পারি যে গত সপ্তাহে যে 1 কেজি ব্রয়লার মুরগির দাম ছিল সর্বোচ্চ 210 টাকা, আবার কোথাও কোথাও মানবেদিক 220 টাকা বিক্রি হচ্ছে। সেটির কেজি কিন্তু আজকের বাজারে 1 সপ্তাহের ব্যবধানে আরও 10 টাকা বেড়ে কিন্তু 230 টাকা ঠেকেছে। অন্যদিক থেকে গরুর মাংসের যে উচ্চ মূল্য স্থির রয়েছে সেটি কিন্তু আছে। কেননা বলতে পারি যে গরুর মাংসের কেজি আমরা গত 2 সপ্তাহ আগে যেটি দেখেছি, এখনও কিন্তু সেই 800 টাকার নিচে, কেননা কোথাও কোথাও বিক্রি হচ্ছে 750 টাকা পর্যন্ত। অন্যদিক থেকে আমরা বলতে পারি যে শুধুমাত্র যে গরুর মাংস, মুরগি, অন্যান্য প্রোডাক্টের যে স্বস্তি আছে তা কিন্তু না। তবে এর পাশাপাশি কিন্তু আসলে এই যে দামের উত্তাপ সেটা কিন্তু ছুঁয়েছে মাছ বাজারে। সবকিছু মিলে বলা যায় যে এখনকার যে পরিস্থিতি, তবে তীব্র গরমের কারণে কিন্তু সবজির বাজারে একটা উচ্চ মূল্যের প্রভাব রয়েছে। তবে এই গরম কমলে কিন্তু বাজারে সরবরাহ বাড়বে, তখন কিন্তু দামও কমে আসবে, ব্যবসায়ীরা এমনটাই বলছেন। এ ছিল আমার কাছ থেকে মিরপুর শাহ আলী মার্কেট থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেট থেকে। আবারও কমেছে দেশের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ। IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ $19.83 বিলিয়ন দাঁড়িয়েছে। এক মাস আগে একই সময় অর্থাৎ গত 8 এপ্রিলে ছিল $20.11 বিলিয়ন মার্কিন ডলার। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে 8 মে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে $2,527 কোটি মার্কিন ডলার। গত 8 এপ্রিল মোট রিজার্ভের পরিমাণ ছিল $2,539 কোটি ডলার। তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে নিট বা প্রকৃত রিজার্ভ অনুযায়ী দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন $14 বিলিয়ন ঘরে। প্রতি মাসে প্রায় $6 বিলিয়ন হিসেবে এই রিজার্ভ দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটাতে কষ্টসাধ্য হবে বাংলাদেশের জন্য। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে। হজযাত্রার দ্বিতীয় দিনে এখন পর্যন্ত মক্কা ও মদিনাগামী 5টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এদিকে মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনও 32,600 জনের ভিসা ইস্যু হয়নি। হজ যাত্রার আরও খবর জানাতে এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, এই মুহূর্তে কিন্তু বিকেল 4:30টার সময় যেই ফ্লাইটটি ছেড়ে যাবে আসলে মদিনার উদ্দেশ্যে ফ্লাইন্যান্স এয়ারলাইন্সের, সেই যাত্রীরা কিন্তু তাদের চেকিংয়ের জন্য এখানে অবস্থান করছেন আশকোনা হজ ক্যাম্পে। চেক ইন কাউন্টারে কিন্তু দেখা যাচ্ছে যে হাজিরা কিন্তু এখানে ভিড় করছেন এবং তাদের যে সার্বিক যেই চেকিংয়ের ব্যাপারগুলো রয়েছে, আইনি যে বিভিন্ন ধরনের যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে চেকিংগুলো থাকে, কাস্টমসের চেকিং, সেগুলো কিন্তু এখানে চলমান রয়েছে। এবং এর আগে একটা সময় যেইটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তার আগেও কিন্তু সেই চেকিংটি চলছিল এবং এখন কিন্তু কিছুক্ষণ আগে এই ফ্লাইন্যান্স এয়ারলাইন্সের চেকিং কাউন্টার থেকে আসলে এই যে এখানকার যে চেকিং সেটা কিন্তু শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু আজকের যেই 9টি ফ্লাইট রয়েছে আজকে সৌদি আরবগামী হাজিদেরকে নিয়ে, তার মধ্যে কিন্তু এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 4টি ফ্লাইট কিন্তু অলরেডি আকাশপথে চলে গিয়েছে এবং বাকি যে 4টি রয়েছে তার মধ্যে 2টির কিন্তু এখনও অবস্থান করছে এবং বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে কিন্তু আস্তে আস্তে বাকি ফ্লাইটগুলো যেতে থাকবে। আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি আজকে রাত 10:20-এর দিকে আসলে সব শেষ ফ্লাইটটি যেটা ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং আমরা যেটা দেখেছি যে যারা হাজিরা রয়েছেন এবং তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আসলে অনেকে উৎসুক এবং প্রত্যেকে আসলে তাদের খুশির জায়গা থেকে তারা বলছিলেন যে আসলে সকলে কিন্তু দেখছিলেন যে তাদের জায়গা থেকে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গাগুলোকে কিন্তু তারা বলছিলেন এবং তাদের খুশির কথা বলছিলেন এবং অনেকে কিন্তু বলছিলেন যে তাদের যেই আত্মীয় স্বজন তারা কিন্তু অনেক আগে থেকে, অনেকে 2020 সাল থেকে, অনেকে 2021 সাল থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে রেখেছিলেন। তাদের যে অপেক্ষা সেটার প্রহর আসলে শেষ হয়েছে, তারা মহান আল্লাহর কাছে যেতে যাচ্ছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তুষার। সাভারে নয়, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে MRT লাইন 6। দেশের প্রথম এই রেল লাইনের উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করবে। এরই মধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক রাশেদ লিমনের রিপোর্ট। নগরবাসীর স্বপ্নবাহন মেট্রো রেল হরদম চলছে উত্তরা থেকে মতিঝিল। বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে। এদিকে MRT লাইন 6 নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে। পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেবার। তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংশ্লিষ্টরা। আমাদের প্রথম টার্গেটটা হলো টঙ্গী জাংশনটাকে কানেক্ট করা। যেই পর্যন্ত আমরা এইভাবে আমরা চলে যেতে চাচ্ছিলাম, এখন যদি আমি এইভাবে টঙ্গীতে যাইতে চাই তাইলে সেটা যাওয়া যাচ্ছে না। আপনি গুগল ম্যাপে গেলেই দেখবেন। আমরা রেলওয়ে স্টেশন এবং টঙ্গী যে সড়ক জাংশনটা আছে এটাকে আমরা কিভাবে কানেক্ট করি, তাইলে হয়তো এটা থেকে জনসাধারণ একটা বেশি উপকার পাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী পর্যন্ত নেওয়া হবে এই রেল। পরিকল্পনা টঙ্গী রেল স্টেশন পর্যন্ত পথটি যুক্ত করার। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত এই পথে তৈরি হয়েছে BRT, সঙ্গে আছে আশুলিয়া এক্সপ্রেসওয়ে। ফলে নতুন করে আরও একটি উড়ালপথ তৈরি করা দুরূহ হয়ে পড়েছে, যার জন্য রুট হবে কোনটি তা নিয়ে চলছে পরিকল্পনা। যদিও প্রাথমিক পরিকল্পনায় এখনই এই অংশের কাজে হাত দেওয়ার কথা ছিল না, তবে এবার দ্রুত এই পথে হাঁটতে চায়
ডিএমটিসিএল। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে, শিগগিরই হবে চূড়ান্ত নকশা। মোটামুটি একটা রুট অ্যালাইনমেন্টে বসতে পারলে আমিও ব্যক্তিগতভাবে ফিজিক্যালি আমরা দেখব, আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে তারা ওইটা ব্যক্তিগতভাবে দেখবে, তারপরে হয়তো একটা ব্যবসা আমরা ফার্দার ডিসিশনে আমরা বসতে পারবো। এই পথটি যুক্ত হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে 48 মিনিট। স্বপ্নযাত্রার শুরু থেকেই ধীরে ধীরে যেন আস্থার প্রতিদান হয়ে উঠছে এই মেট্রো রেল। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে এর পরিধি, বাড়ছে যাত্রী চলাচলও। তবে এই চলাচল আরও বেশি যাত্রী বান্ধব করতেই এখন নতুন নতুন নানা পদক্ষেপ নিচ্ছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। Kai Aluminium. Better is now the best. ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এর বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীর এক হোটেলে ইউএস ট্রেড শো এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, করদাতাদের উপরই এনবিআর বেশি চাপ দিচ্ছে। বাংলাদেশে আমেরিকান পণ্য সেবা প্রদর্শন ও দ্বিপাক্ষিক বাণিজ্য দৃঢ় করার লক্ষ্যে রাজধানীতে শুরু হলো 29তম ইউএস ট্রেড শো 2024। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় এই প্রদর্শনী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়াতে এই ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। আমাদের আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে কী ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস আপনার বা সেবা এবং মানে কমোডিটি এখানে সেল করছে, সেটা একটা শোকেসিং করা, মানুষকে জানানো, এইগুলো দেখে ধরেন যারা এন্টারপ্রেনার তারা উদ্বুদ্ধ হয়। প্রদর্শনী উদ্বোধন ও পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অর্থ পাচারের বিষয়ে শক্ত প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর বিকল্প ছিল না বলেও জানান তিনি। আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। অনেক দিন থেকেই বলে আসতেছি ইন্টারেস্ট রেটটা বাড়বে, ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে। 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে 44টির বেশি প্রতিষ্ঠানের তৈরি শতাধিক মার্কিন পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 11 মে পর্যন্ত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইতিবাচক ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে ঢাকার পুঁজিবাজার। সপ্তাহ ব্যবধানে মূলধন বেড়েছে 1200 কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ডিএসসির সবকটি সূচকও। প্রধান সূচকে যোগ হয়েছে 45 পয়েন্ট। সূচকের বড় উত্থান পতনের মধ্যেই সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে 1235 কোটি টাকা। গেল সপ্তাহের প্রথম দিন রোববার আগের কার্যদিবস বৃহস্পতিবারের তুলনায় 3270 কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়ায় 7,09,060 কোটি টাকায়। শেষ কার্যদিবস বৃহস্পতিবারে যা দাঁড়ায় 7,07,026 কোটি টাকায়। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ডিএসসির সবকটি সূচকও। প্রধান সূচক ডিএসসি এক্স 45 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,661 পয়েন্টে। ডিএসসিতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহ জুড়ে ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 4,802 কোটি 72 লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল 2,823 কোটি 73 লাখ টাকা। এ সময় লেনদেন বেড়েছে 1,978 কোটি 99 লাখ টাকা। সপ্তাহ জুড়ে ডিএসসিতে 393টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 240টির, কমেছে 128টির, আর অপরিবর্তিত রয়েছে 25টি কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের হিসাবে ডিএসসিতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা 5 কোম্পানি সাইপ পাওয়ারটেক লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, অ্যাডভান্ট ফার্মা ও সিলভা ফার্মাসিউটিক্যালস। এ সময় দরপতনের শীর্ষে থাকা কোম্পানির তালিকায় রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস, এইচআর টেক্সটাইল, দুলামিয়া কটন স্পিনিং মিলস, আইপিডিসি ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে ইউএস ট্রেড শো 2024। অংশ নিয়েছে দেশি বিদেশি শিল্প, বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের 80টি স্টল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে।
প্রতিটি মেলা, প্রতিটি এক্সপো যেটি বলি সেটি কিন্তু নতুন করে কিছু সৃষ্টি করা, নতুন করে জাগ্রত করা, প্রচারণা যেটি বলি সেটি সব কিছু মিলে কিন্তু মেলা কিংবা একটা আয়োজন কিন্তু নতুন করে কিছু শুরু করার যে অনুপ্রেরণা কিংবা কিছু চেনা পরিচয় সেটা কিন্তু একটি সুযোগ তৈরি করে এবং সেই আদলেই কিন্তু এবারের যে ইউএস ট্রেড শো 2024 সেটি কিন্তু শুরু হয়েছে গতকাল। 3 দিনব্যাপী আয়োজন, সেই আয়োজনের মধ্যে কিন্তু 80টি স্টল অংশ নিয়েছে যেখানে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এখানে তাদের পণ্যগুলো থেকে শুরু করে বিভিন্ন প্রচারণা করছেন। যেহেতু বড় একটি পরিসর, এই পরিসরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেট এই দুই দেশের মধ্যে যে ব্যবসার পরিসর বৃদ্ধি হওয়া সেটি কিন্তু মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণে যে দু দেশের পণ্য রয়েছে সে পণ্যগুলো আগের পুরাতন পণ্য হতে পারে কিংবা নতুন পণ্য। পুরাতন পণ্য যেহেতু সম্প্রসারণ কিংবা নতুন করে যারা উদ্যোক্তা আছেন, যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে একটু বার্তা দেয় এবং নতুন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো তাদের পরিচিতি কিন্তু তুলে ধরার সুযোগ পায় এই আয়োজনগুলোর মধ্য দিয়ে। সেক্ষেত্রে এবারও আমরা দেখছি যে বেশ কিছু পুরাতন পণ্য নিয়েও পুরাতন প্রতিষ্ঠানগুলো রয়েছে, আগের প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং নতুন করে অনেক প্রতিষ্ঠানও এসেছে, তাদের পণ্য তারা তুলে তুলছে। সেক্ষেত্রে এবারে বেশিরভাগ আমরা দেখছি যে খাদ্যপণ্য থেকে শুরু করে মেশিনারি সহ বিভিন্ন পণ্যগুলো এখানে প্রদর্শনী চলছে। তারা তাদের গুণগত মান থেকে শুরু করে, যেহেতু ইউএসের ফুড প্রোডাক্ট কিংবা ইউএসের কসমেটিক্স আইটেম যেটি বলি, এই পণ্যগুলো কিন্তু মান নিয়ে খুব বেশি যে আলোচনা কিংবা সমালোচনার বিষয় যেটি থাকে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো যেহেতু একটি বাছাইকৃত এবং বলা চলে যে মানসম্মত, সেক্ষেত্রে এই পণ্যগুলোর প্রতি কিন্তু সাধারণ ক্রেতা কিংবা ব্যবসায়ী সবারই কিন্তু ঝোঁক থাকে। যেহেতু ক্রেতাদের কাছে মানসম্মতভাবে তুলে ধরা যায়, সেক্ষেত্রে ব্যবসার পরিসর যেহেতু বৃদ্ধি পায়, ঠিক তেমনি কিন্তু যারা বিজনেস করে তারাও যেহেতু খুব সহজেই এই পণ্যগুলো বিক্রি করার জন্য কিন্তু তারা খুব গ্রাহক পরিচিতি কিংবা তাদের কিন্তু আকৃষ্ট করতে পারে। তো সব মিলিয়ে নতুন করে ব্যবসার পরিসর বৃদ্ধি কিংবা বিনিয়োগ বৃদ্ধি সব কিছু মূলেই কিন্তু এই মেলা কিংবা এক্সপো কিন্তু বড় ধরনের একটি ভূমিকা রাখবে এবং ব্যবসায়ীরাও চান যে দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে কিন্তু ব্যবসার পরিসর আরও বৃদ্ধি পাবে এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে। এটি কিন্তু মূল প্রত্যাশা আর এই এক্সপোর। তো আমার কাছে এই ছিল সবশেষ ইউএস ট্রেড শো থেকে। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। চলছে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটন, খাদ্য, কৃষি যন্ত্রপাতি সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী, মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ, কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস আয়োজিত প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলমান এই প্রদর্শনী প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। হজযাত্রীদের মুদ্রা বিনিময় সেবার জন্য বিশেষ বুথ চালু করেছে ইসলামী ব্যাংক। বুধবার ঢাকার আশকোনা হজ ক্যাম্পে এই বিশেষ বুথ সেবা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা। এই বিশেষ বুথ থেকে মুদ্রা বিনিময়, হজ সংক্রান্ত তথ্য ও ব্যাংকিং সেবা পাবেন হজযাত্রীরা। প্রতি বছরের মতো এবারও ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সেবা গ্রহীতাদের হজে ব্যবহার উপযোগী উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ হজযাত্রীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে এবং হজ পালনকে আরও সহজ ও সুবিধাজনক করবে বলে প্রত্যাশা ইসলামী ব্যাংকের। শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিআইপি সম্মাননা পেলেন হাতিলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান। আসবাব খাতের রফতানিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় সেলিম এইচ রহমানের হাতে সিআইপি সম্মাননা তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এর আগে গেল 3 এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় এই সংক্রান্তে একটি গ্যাজেট প্রকাশ করেছে। নরসিংদীতে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, ছাড়িয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রাও। জেলা জুড়ে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে প্রায় 3,32,214 মেট্রিক টন ধান, যারা বাজার মূল্য প্রায় 1200 কোটি টাকারও বেশি। মাহমুদুল হাসান মাহফুজের তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট।
প্রতিটি মাঠে চলছে ধান কাটা উৎসব। বাতাসে দোল খাওয়া পাকা ধান জানান দিচ্ছে নতুন সম্ভাবনার। নরসিংদীতে কৃষকের ব্যস্ততায় বড় ধান কাটা ও মাড়াইয়ে 3 মাস আগে রোপণ করা ধানে এবার গোলা ভরবে এমন প্রত্যাশায় দিন গুনছেন তারা। ধান সেদ্ধ করার উনুন জ্বালাতে প্রতিটি বাড়িতেই নারীদের দিনরাত ব্যস্ততা। ধান বাছাই, সেদ্ধ সহ নানাবিধ কাজের মধ্যেও আনন্দ দিচ্ছে নতুন ধানের গন্ধ। অন্যান্য বছরের তুলনায় এবছর ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। প্রতি বিঘায় পাওয়া যাচ্ছে গড়ে 21 মণ ধান। তবে শ্রমিকের বাড়তি মজুরি কিছুটা সংকটে ফেলেছে তাদের। ধানের মধ্যে কোনো ছিটা নাই, অন্য বছর থেকে এবার ধান খুব ভালো হয়েছে। এবার অনেক বাম্পার ফলন পাইছি ইনশাল্লাহ, অনেক লাভবান। নতুন চালের পিঠা আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারবো, এই আনন্দ নিয়ে ওই ধানটা লইতাছি। আমরা ধান নুন লাগে, সিদ্ধ করুন লাগে, আনুন লাগে, নুন লাগে, আমরা ব্যস্ততা প্রচুর তেমন লাগে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 32 হেক্টর বেশি জমিতে ধান আবাদ হয়েছে। মোট আবাদের পরিমাণ 56,542 হেক্টর। প্রতিমন ধানের দাম ধরা হয়েছে 1,280 টাকা দরে। ধান বর্তমানে তাপমাত্রা বেশি হওয়াতে একটি সমস্যা হতে পারে, সেটি হচ্ছে যে হিট স্ট্রোকের কারণে অনেক সময় চিটা হতে পারে। সেই জন্য আমরা আমাদের কৃষক ভাইদেরকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। চলতি বছর 6 উপজেলায় প্রায় 89 লাখ মণ ধান উৎপাদন হয়েছে। এছাড়া গত 5 বছরে জেলায় বড় আবাদ বেড়েছে 2.22%। সময় সংবাদ, নরসিংদী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। মাছ মাংসের পাশাপাশি রাজধানীর কাঁচা বাজারে উত্তাপ। পেঁপের কেজিতে সেঞ্চুরি। ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 টাকা, 50 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। 1 মাসে $12 কোটি কমে মোট রিজার্ভ নামলো 2,527 কোটি মার্কিন ডলারে। IMF এর মানদণ্ডে $1,983 কোটি। তথ্য বাংলাদেশ ব্যাংকের, মিটবে 3 মাসের আমদানি ব্যয়। এবং ঢাকার পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফেরার ইঙ্গিত। 1 সপ্তাহে মূলধন বেড়েছে 1200 কোটি টাকা। প্রধান সূচকে যোগ হয়েছে 45 পয়েন্ট। এই ছিল এ সময়ের বাণিজ্য। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ আইন। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।